আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদেরকে সালাউদ্দিন কেমিস্ট্রি পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির তৃতীয় অংশ। যে অংশে আমি আলোচনা করব বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতুটি কেন শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না বা বর্ণহীন। চলো দেরি না করে শুরু করি। কেন সে বর্ণ প্রদর্শন করবে না, এটা পড়ার পূর্বে আমাদের আকার আকৃতি সম্বন্ধে একটা কনসেপ্ট, ক্রিস্টাল একটা কনসেপ্ট থাকতে হবে। দেখো, আমরা জানি যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার কমে, উপর থেকে নিচে আসলে আকার বাড়ে। সেই অনুযায়ী আমাদের গ্রুপ 1 এর যে মৌলগুলো, যেমন আমরা হাইড্রোজেন দেখি, লিথিয়াম দেখি, সোডিয়াম দেখি, পটাশিয়াম দেখি, রুবিডিয়াম দেখি, সিজিয়াম দেখি এবং ফ্রান্সিয়াম দেখি, এটা আমাদের গ্রুপ 1। এরপর আমরা যদি গ্রুপ 2 দেখি, আমাদের বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, স্ট্রনসিয়াম আছে, বেরিয়াম এবং হচ্ছে আমাদের রেডিয়াম। এটা আমাদের 1 নম্বর পর্যায়, সরি এটা 2 নম্বর পর্যায়, এটা আমাদের 1 নম্বর পর্যায়, এটা আমাদের 3 নম্বর, এটা আমাদের 4 নম্বর পিরিয়ড, এটা 5 নম্বর, এটা 6 এবং এটা 7। তো কথা হচ্ছে যে বাম থেকে ডানে গেলে আকার কমে, উপর থেকে নিচে আসলে আকার বাড়ে। সেই অনুযায়ী যদি আমরা দেখি, এই লিথিয়ামের তুলনায় কিন্তু বেরিলিয়ামের আকারটা ছোট, তাহলে আমাদের বেরিলিয়ামের আকার ছোট। একইভাবে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার ছোট, পটাশিয়াম থেকে ক্যালসিয়ামের আকার ছোট। একইভাবে উপর থেকে নিচে আসলে আকার কি হবে? বাড়বে। তাহলে বাড়লে কি হবে? বেরিলিয়ামের আকারটা ম্যাগনেসিয়াম থেকে ছোট, ম্যাগনেসিয়ামের আকার ক্যালসিয়াম থেকে ছোট। তার মানে আমরা বুঝলাম যে ম্যাগনেসিয়ামের আকারটাও কি হবে? এই ক্যালসিয়াম থেকে ছোট হবে, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন আকার যদি কমে তাহলে কি ঘটে দেখো। সামহাও আমরা লিথিয়ামের আকারটাকে এভাবে আইডেন্টিফাই করলাম, আর বেরিলিয়ামের আকারটা একটু ছোট দিলাম, আর সোডিয়ামের আকারটা আর একটু বড় দিলাম, ম্যাগনেসিয়ামের আকারটা এর থেকে একটু তুলনামূলকভাবে ছোট দিলাম। বাট সব থেকে ছোট আমাদের বেরিলিয়াম। এটা বেরিলিয়াম ধরলাম, এটা আমাদের লিথিয়াম, এটা আমাদের সোডিয়াম, এটা আমাদের সামহাও ম্যাগনেসিয়াম। আকারগুলো কিন্তু এরকম মোটামুটি হবে। সব থেকে ছোট হবে এখানকার মধ্যে বেরিলিয়াম। এখানে কি হয় দেখো, আকার যত ছোট হবে তখন তত কি হবে, যে এই যে শেলের ইলেকট্রনগুলো থাকে, এর যে অরবিটে ইলেকট্রনগুলো থাকবে, সেই ইলেকট্রনগুলো সব থেকে বেশি ঘন আকারে থাকবে, এদের ঘনত্বটা কম হবে। এখানে যে ইলেকট্রনগুলো যে আকারে বা যে ঘনত্বে থাকবে, এখানকার যে ইলেকট্রনগুলো আছে তুলনামূলকভাবে একটু স্পেসটা বেশি থাকবে, মানে ঘনত্বটা একটু কম হবে। ওকে, যেহেতু আকার ছোট তাহলে ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকে, যেহেতু আকার বড় ইলেকট্রনের আকারটা মানে ঘনত্বটা তুলনামূলকভাবে ওর থেকে কম আছে। একইভাবে যেহেতু এর আকার ছোট, এর আকার বড়, তার মানে এর ইলেকট্রনের ঘনত্বটা আরো কম, এর ইলেকট্রনের ঘনত্বটা আরো কম। আর এর থেকে যেহেতু এর আকারটা একটু ছোট, তার মানে ইলেকট্রনের ঘনত্বটা এর থেকে একটু হলেও এর বেশি আছে, ইলেকট্রনের ঘনত্বটা একটু হলেও বেশি আছে। সব থেকে ইলেকট্রনের ঘনত্ব কার বেশি হবে? বেরিলিয়াম, তাই না? এখন ব্যাপারটা কি থাকে দেখো, ইলেকট্রনের ঘনত্বটা যত বেশি হবে, ওর যে শেল অরবিট, এর সর্বশেষ অরবিট আমাদের ইলেকট্রন করা ছিল এখানে, এর সর্বশেষ অরবিটে আমাদের ইলেকট্রন দুইটা ছিল না? দুইটা ছিল। তাহলে এই ইলেকট্রনগুলোকে এদের থেকে, যেহেতু এদের এদের ইলেকট্রনের ঘনত্বটা কম, এদের থেকে এই ইলেকট্রনগুলো সরাইতে, মানে তাপ দিয়ে হোক কিছু দিয়ে হোক, বুঝছো? এই ইলেকট্রনগুলোকে সরাইতে তুলনামূলকভাবে এদের থেকে কিন্তু বেশি শক্তি প্রয়োজন। একইভাবে সামহাও যদি এর শেলে কয়টা আছে? একটা আছে, লিথিয়ামের একটা, তাহলে এর যে ইলেকট্রনের ঘনত্বটা অবশ্যই কি হবে? এর থেকে কম আছে। তার মানে এর ইলেকট্রন সরাইতে তুলনামূলকভাবে এর থেকে কম শক্তি দিতে হবে। একইভাবে এর আকার সব থেকে বেশি, যার কারণে এর হচ্ছে ইলেকট্রনটা সরাইতে তুলনামূলকভাবে সব থেকে কম শক্তি লাগবে 4 জনের মতো। এই 4 জনের মধ্যে এই যে সোডিয়াম, এর আকার যেটা যেহেতু একেবারে বড়, যার কারণে ইলেকট্রনের ঘনত্বটা অনেকটা কম, এবং ইলেকট্রনটা যেটা আছে একে জন্য আমি শিখা পরীক্ষা দিই। শিখা পরীক্ষা বলতে এমন একটা পরীক্ষা জাস্ট এখানে তোমার কি হবে, যে শিক্ষা পরীক্ষা এখান থেকে যদি আমি শিক্ষা পরীক্ষা টেস্ট করাই, শিক্ষা পরীক্ষা মানে জাস্ট একটা তুমি আগুন দিবা বা তাপ দিবা, তাপ দিয়ে কি করবা, এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাকে তুমি সরানোর চেষ্টা করবা। আমি একটু বাম সাইডে দেখি, সামহাউ সোডিয়াম, সোডিয়ামের শেষে কটা ইলেকট্রন থাকে আমাদের? একটা ইলেকট্রন থাকে। তুমি কি করছো, একে শিখা পরীক্ষা দিচ্ছ। কি দিচ্ছ? শিখা পরীক্ষা দিচ্ছ, মানে জাস্ট তুমি মোমবাতি দিয়ে সামহাউ ধরো তাপ দিচ্ছ। ওকে, তো এখানে ব্যাপারটা কি করবে, এই যে ইলেকট্রনটা আছে না, এই তাপ দেওয়ার কারণে তাপ শক্তিটা সে গ্রহণ করবে। গ্রহণ করলে কি হবে, সে নিম্ন শক্তি স্তর থেকে আমরা যে দেখি একটা, এটাই কিন্তু সর্বশেষ শক্তি স্তর, অ্যাকচুয়ালি কিন্তু না, অসংখ্য এরকম শক্তি স্তর আছে, অসংখ্য।
ওকে, অসংখ্য কিন্তু শক্তি স্তর থাকে। তো যখনই আমি তাপ দেব, এই যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা এখানে একটা, এটা কি হবে যে আমাদের নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হবে। সো সামহাও ধরলাম যে শক্তি মোটামুটি আমি অনেকটাই দিছি, যার কারণে ধরো যে আমরা এটা যদি 3 নাম্বার হয়, 4, 5, 6 নাম্বারে গেছে। ওকে, সো সামহাও ইলেকট্রনটা আমাদের 6 নম্বরে প্রবেশ করলো। এখন কি ঘটবে দেখো, ইলেকট্রনটা আমাদের তাপ শক্তি গ্রহণ করে 3 নাম্বার থেকে 6 নাম্বার শক্তি স্তরে স্থানান্তরিত হলো। এখন দেখো, এই যে সর্বোচ্চ শক্তি স্তরে সে গেছে, যখন সে শক্তি হারাবে, এই যে 6 নম্বর শক্তি স্তরে যে ইলেকট্রনটা যখন সে শক্তি হারাবে, তখন কি হবে, উচ্চ শক্তি স্তর থেকে আমাদের আবার এই নিম্ন শক্তি স্তরের দিকে সে ধাবিত হবে। ওকে, তো ধাবিত হলে কি হবে, এই ধাবিত হওয়ার সময় উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসার সময় এখান থেকে সে একটা শিখা দেবে, এখান থেকে একটা সে শিখা, শিখা বলতে একটা রং, কালার দেবে। তো যেহেতু এটা একটা সোডিয়াম পরমাণু, ওকে, সো এই কিন্তু আমাদের সোনালী হলুদ, সোনালী হলুদ একটা বর্ণ দেবে। যদি তুমি খালি চোখে দেখো সোনালী হলুদ দেখবা, আর যদি তুমি কোবাল্ট গ্লাস, এক ধরনের গ্লাস, ওকে, ওইটা দিয়ে যদি তুমি দেখো, তুমি এই সোডিয়ামের এখানে কোনো বর্ণ দেখতে পারবে না। ওকে, শুধু মাত্র খালি চোখে দেখলে তুমি সোনালী হলুদ কালার একটা বর্ণ দেখবা। এখন কথা হচ্ছে সোডিয়ামের জন্য পাইলাম, বাট বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের জন্য কেন পাবো না? আশা করি তোমরা ব্যাপারটা একটু হলে বুঝতেছো। দেখো, একে যদি আমি তাপ দিই, আমি সামহাও যদি এই বেরিলিয়ামকে যদি তাপ দিই, এখানে কি ঘটবে দেখো তো, তাপ দিলে এর কিন্তু ইলেকট্রনের ঘনত্বটা সব থেকে বেশি। মানে এই যে বেরিলিয়ামের যে নিউক্লিয়াস, বেরিলিয়ামে শেষে 2টা ইলেকট্রন আর মাঝখানে একটা নিউক্লিয়াস, ইলেকট্রনের চার্জের ঘনত্বটা সব থেকে বেশি, যার কারণে এই নিউক্লিয়াসে কি থাকে, ধনাত্মক চার্জ, আর ইলেকট্রনের চার্জ কত, ঋণাত্মক। তো যার কারণে এদের মধ্যে বন্ধন শক্তিটা সব থেকে দৃঢ় হবে, সব থেকে শক্তিশালী হবে এই যে এদের তুলনায়। ওকে, যার কারণে তুমি সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন 2টা আছে এখানে, তুমি অন্য কোনো শক্তি স্তরে সরাইতে পারবে না। এই শিখা পরীক্ষা, শিখার যে সামান্য তাপ, শিখা কিন্তু জাস্ট সামান্য একটা তাপ, এই সামান্য তাপ দিয়ে তুমি এই 2টা ইলেকট্রনকে সরাতে পারবে না। এই 2টা ইলেকট্রনকে সরাতে গেলে প্রচুর পরিমাণ তাপ প্রয়োজন, জাস্ট শিখার আলো দিয়ে তুমি এটা সরাতে পারবে না। তো যার কারণে কি হবে, যে যেহেতু ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গমনই করবে না, আর যদি উচ্চ শক্তি স্তরে গমন নাই করে, তাহলে উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে কিভাবে আসবে? উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন না আসতে পারে, তাহলে আমরা এখানে কোনো প্রকারের বর্ণ দেখতে পারবো না। বোঝা গেছে? বুঝতে পারছো আশা করি। তো এই কথাগুলো আমি একটু জাস্ট এখানে একটু হালকা করে লিখে রাখছি। দেখো, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার গ্রুপ 2 এর অন্যান্য মৌল থেকে ছোট। তাহলে এই যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের আকারটা, এই যে বেরিলিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়ামের আকারটা অন্যান্য যে মৌল আছে গ্রুপ 2 বলো, 1 বলো, এই মৌলগুলো থেকে এদের আকারটা তুলনামূলকভাবে অনেক ছোট। আর দেখো যে ছোট হওয়ায় এর চার্জ ঘনত্বটা বেশি, তাহলে হচ্ছে আমাদের মূল পয়েন্ট হচ্ছে চার্জ ঘনত্ব। তো আকারটা এই দুজনের ছোট হওয়ার কারণে কি হবে, যে অন্যান্য মৌল থেকে যে চার্জ ঘনত্বটা অন্যান্য মৌলের আছে, তার তুলনায় এদের চার্জ ঘনত্বটা অনেকটা বেশি বেশি। আর চার্জ ঘনত্ব বেশি থাকার কারণে হবে কি, যে ইলেকট্রনকে শিখা পরীক্ষা উচ্চ শক্তি স্তরে নেওয়া সম্ভব হয় না। তাহলে আরেকটা পয়েন্ট আমাদের দাঁড়ায় যে শিখা পরীক্ষা দ্বারা কি করতে পারবো না, আমরা উচ্চ শক্তি স্তরে নেওয়া সম্ভব হয় না। এই যে এখানে যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন নিচ্ছে, এটা কিন্তু বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের জন্য প্রযোজ্য না, হবে না, সম্ভব না। আর না হওয়ার কারণে এরা কি হবে, শিখা পরীক্ষায় বর্ণহীন। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন আমাদের বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।